আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাতিল হলো এইচএসসির বাদবাকি পরীক্ষা। ফল নির্ধারণের বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান। মোহাম্মদপুরে আবু সায়েদ হত্যা মামলায় দীপু মনি এবং আরিফ খান জয় রিমান্ডে। শেখ হাসিনা, ইনু ও মেনন সহ ২৭ জনের বিরুদ্ধে গণহত্যার তদন্ত শুরু। ২৫ জেলায় ডিসি প্রত্যাহার, দায়িত্ব নিয়ে সিটি কর্পোরেশন, পৌরসভা সহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা প্রশাসকদের। ধর্মীয় পরিচয়ের কারণে দেশে কেউ যাতে নিরাপত্তাহীনতায় না ভোগে তা নিশ্চিতের আহ্বান তারেক রহমানের। জবাবদিহিমূলক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার তাগিদ। এবং দেশের সম্পদ ও ব্যাংক লুটেরাদের কঠোর শাস্তির দাবি ব্যবসায়ী নেতাদের। সমস্যা সমাধানে ২-১ সপ্তাহের মধ্যে কমিশন গঠনের আশ্বাস গভর্নরের। শুনছিলেন বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাতিল করা হলো এইচএসসি ও সমমানের বাদবাকি পরীক্ষা। মূল্যায়ন কিভাবে হবে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার। সচিবালয়ে ঢুকে দিনভর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এইচএসসির বাকি পরীক্ষাগুলো বাতিলের কথা জানান তিনি। ফজলে রাব্বির রিপোর্ট। দুপুরের পর চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে ঢুকে বিক্ষোভ শুরু করেন। শিক্ষা সচিবের কক্ষের সামনে পরীক্ষা বাতিলের দাবিতে স্লোগান দিতে থাকেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় অবরুদ্ধ করে রাখেন শিক্ষা সচিবের কক্ষ। তখন ভিতরে ছিলেন ঢাকা বোর্ড চেয়ারম্যান, শিক্ষা সচিব এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এর আগে মুক্তাঙ্গনের গেট দিয়ে সচিবালয়ে ঢুকে স্লোগান দিতে থাকে কয়েকশো শিক্ষার্থী। তাদের দাবি, চলমান এইচএসসি পরীক্ষার অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল করে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে ফলাফল ঘোষণা করতে হবে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এক পর্যায়ে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হয়। যে কটা এক্সাম আমরা দিছি ওই কটার ম্যাপিং করা উচিত, সাবজেক্ট ম্যাপিং করে আমাদের রেজাল্ট দিবে, এটাই আমাদের দাবি। আজকে সিদ্ধান্ত দেওয়ার কথা ছিল, কিন্তু সিদ্ধান্তটা আমাদের পক্ষে আসে নাই, এটা সম্পূর্ণ আমাদের বিপক্ষে আসছে। ওনারা বলছে 50 মার্কের পরীক্ষা নেবে এবং পরীক্ষা আরো 2 সপ্তাহ পিছাবে। আমরা এই দাবি সম্পূর্ণ বিপক্ষে। বাংলাদেশ সচিবালয়ের ভিতরে কখনো আমরা অবরুদ্ধ ছিলাম না। এখন ছাত্রদের দাবি দেওয়া থাকলে তারা স্মারকলিপি দিতে পারে। 3 ঘন্টা পর ঘোষণা আসে এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা বাতিলের। আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা, আমাদের মাননীয় শিক্ষা সচিব সহ আমরা সবাই পর্যালোচনা করে আমরা রুটিন ঘোষণা করেছিলাম অবশিষ্ট পরীক্ষার জন্য। সেই পরীক্ষাগুলো আমরা বাতিল করছি। আজকের এখান থেকে আমরা ওই অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করছি। আমরা কিভাবে ফলাফল মূল্যায়ন করবো সেটা নিয়ে আমরা বসে সিদ্ধান্ত জানাবো। দেশ জুড়ে চলা সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে অনেক শিক্ষার্থী নিহত হন, আহত হন আরো হাজারো শিক্ষার্থী। আহতরা এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের রেখে পরীক্ষায় না বসার দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা। গত জুনের 30 তারিখ পরীক্ষা শুরুর পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে 18 জুলাই থেকে স্থগিত হয়ে যায় এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানদার আবু সায়েদ হত্যা মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনিকে 4 দিন এবং সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়কে 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক সুলতান সোহাগউদ্দিন তাদের জামিন নামঞ্জুর করে রিমান্ডে পাঠান। এর আগে আদালতের প্রবেশ মুখে বিক্ষুব্ধ জনতার প্রতিরোধের মুখে পড়েন আসামিরা। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতার মিছিলে নির্বিচারে গুলিবর্ষণে রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদ মারা যান। তার এ হত্যার ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করা হয়। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনকে অভিযুক্ত করা হয়। এ মামলার 2 আসামি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি ও সাবেক ক্রিয়া উপমন্ত্রী আরিফ খান জয়কে মঙ্গলবার আদালতে হাজির করে রিমান্ড চায় মামলা তদন্তকারী কর্মকর্তা। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পরেও আদালতের প্রবেশ মুখেই গাড়ির গতিরোধ করে আসামিদের ফাঁসির দাবিতে স্লোগান দেন বিক্ষুব্ধরা।
পরে কোর্ট হাজতখানা থেকে আদালতে হাজির করা হয় দুই আসামিকে। আসামিদের এজলাসে হাজির করার পর হাতকড়া না পরানোর কারণে বিক্ষুব্ধ হয়ে ওঠে আইনজীবীরা। বিক্ষোভের মুখে এক পর্যায়ে আসামি আরিফ খান জয়কে হাতকড়া পরানোর পর পরিস্থিতি স্বাভাবিক হয়। শুনানির এক পর্যায়ে জয় কথা বলতে চাইলে বিএনপিপন্থী আইনজীবীরা বিরোধিতা করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড দেন। দীপমণির 4 দিনের এবং আরিফ খান জয়কে 5 দিনের রিমান্ড দিয়েছে। এই তারা যারা হুকুমদাতা মদতদাতা দিয়েছে। ডাক্তার দীপুমণি ও আরিফ খান জয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগগুলো সুষ্ঠুভাবে তদন্তের আর্জি জানান আইনজীবীরা। তদন্ত কর্মকর্তা তার বক্তব্য বলেছেন, এই দীপুমণির নেতৃত্বে দেশ সারা বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। 15 বছর অবৈধ সরকারের ক্ষমতা, ভোট চুরি, হত্যা এবং সমস্ত অপকর্মের সঙ্গে সে সরাসরি জড়িত এবং সে শেখ হাসিনার খুব কাছে থেকে এই সব ষড়যন্ত্রগুলির সঙ্গে সে জড়িত ছিল। রাজধানী বারিধারা থেকে ডাক্তার দীপুমণিকে ও ধানমন্ডি থেকে আরিফ খান জয়কে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 24 জনের বিরুদ্ধে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে গণহত্যার তদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে। হেফাজতের যুগ্ম মহাসচিব হারুন ইজহার চৌধুরী এই আবেদন করেন। এদিকে গণহত্যা মানবতা বিরোধী অপরাধের আরেক মামলায় শেখ হাসিনা সহ 27 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের তদন্ত শুরু করেছে তদন্ত সংস্থা। রিপোর্ট হুমায়ুন চিস্তির। রাজধানীর শাপলা চত্বরে 2013 সালে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে গণহত্যার তদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আবেদন করেন দলটির যুগ্ম মহাসচিব হারুন ইজহার চৌধুরী। আবেদনে বলা হয়, শহরব্যাপী ব্ল্যাকআউট করে হেফাজতে ইসলামের আন্দোলনকারী নেতাকর্মীদের নির্বিচারে গুলিবর্ষণের মাধ্যমে হত্যা করার পর লাশ গুম করে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ করা হয়। আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় একটি অভিযোগ দায়ের করেছি, যেখানে 5ই মে শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে আমরা মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যা হিসাবে তদন্ত চেয়েছি এবং যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেন হয় সেই আবেদন আমরা করেছি। এদিকে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের আরেক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সহ 27 জন ও সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের তদন্ত শুরু করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সোমবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী আলভির বাবা তদন্ত সংস্থায় এ অভিযোগ দায়ের করেন। সংগঠন হিসেবে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশের 500 সদস্যকেও এতে অভিযুক্ত করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা ইতিমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছেন। তদন্ত কার্যক্রমের অগ্রগতি হয়েছে। তারা আসামিদের প্রোফাইল ইতিমধ্যে রেডি করেছেন, ঘটনার পটভূমি রেডি করেছেন, ঘটনার বেশ কয়েকটি চার্জ অভিযোগ তারা ইতিমধ্যে পেয়ে গেছেন। যেহেতু এগুলো একটা সিস্টেম ক্রাইম এবং এটা ওয়াইডলি এবং সিস্টেমেটিক্যালি সারা দেশব্যাপী ছড়িয়ে যায়, এই ধরনের অপরাধের শাস্তি সারা পৃথিবীব্যাপী মৃত্যুদণ্ডই প্রদান করা হয়। এবং এখন পর্যন্ত ট্রাইব্যুনালের যে 56টি রায় হয়েছে, 1-2টি রায় ছাড়া সকল রায়ে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। এদিকে বিচারক ও প্রসিকিউটর সংকটে অচল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল পুনর্গঠন হলে শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাওয়া হবে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা। ইনভেস্টিগেশন অফিসার জানিয়েছেন যে ট্রাইব্যুনাল পুনর্গঠন হওয়ার সাথে সাথেই এই মামলার আসামিদের বিরুদ্ধে তিনি গ্রেফতারি পরোয়ানার জন্য দরখাস্ত করবেন ট্রাইব্যুনালে। মানবতা বিরোধী অপরাধের এসব মামলার তদন্ত ও বিচার একসাথেই করা সম্ভব বলে জানান আইনজীবীরা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 82 জনের বিরুদ্ধে বগুড়ায় আরেকটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এতে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরকে হুকুমের আসামি করা হয়। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও 300 জনকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিকশা চালক কমর উদ্দিনের স্ত্রী তহমিনা বেগম সকালে বগুড়া সদর থানায় মামলাটি দায়ের করেন। এ নিয়ে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের বিরুদ্ধে বগুড়ায় 2টি মামলা হলো। অন্যদিকে জয়পুরহাটে রিকশা চালক মেহেদী হাসান নিহতের ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ সহ 217 জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা হয়েছে। নিহত মেহেদীর স্ত্রী জেসমিন আক্তার বাদী হয়ে দুপুরে সদর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলাটি দায়ের করেন।
এছাড়া রংপুরে সাজ্জাদ হোসেন নিহতের ঘটনায় শেখ হাসিনা, শেখ রেহানা, সাবেক এমপি, পৌর মেয়র, ইউপি চেয়ারম্যান সহ 57 জনের নামে এবং অজ্ঞাত 300 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপিদের বিরুদ্ধে সারা দেশে 19টি হত্যা মামলা হয়েছে। প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে দেশের বর্তমান পরিস্থিতির দ্রুত উন্নতি হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স বাংলাদেশের নেতারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলে তিনি বলেন, তার প্রশাসন উত্তরাধিকার সূত্রে অর্থনৈতিক বিপর্যয় পেয়েছে। বর্তমানে কঠিন পরিস্থিতির মধ্যে থাকলেও বড় সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানিয়ে অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থনের কথা জানান ব্যবসায়ীরা। অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তাড়াহুড়া না করে ব্যাংকিং খাত, রাজস্ব, প্রশাসন, শিক্ষা ও শিল্পে প্রয়োজনীয় সংস্কার করার আহ্বান জানান তারা। দেশের 25 জেলায় ডিসিদের প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রাষ্ট্রপতির আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে তাদের প্রত্যাহার করা হয়। একই আদেশে তাদেরকে নতুন কর্মস্থলে প্রদান করা হয়েছে। প্রত্যাহারের তালিকায় রয়েছেন ঢাকা, সিলেট, রংপুর, কক্সবাজার, চট্টগ্রাম, গাজীপুর, ময়মনসিংহ, কুমিল্লা, হবিগঞ্জ, মাগুরা, গাইবান্ধা, নওগাঁ, নাটোর, নোয়াখালী, মৌলভীবাজার, ফরিদপুর, শেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, পাবনা, বগুড়া, জয়পুরহাট, চাঁদপুর, খুলনা ও গোপালগঞ্জের ডিসি। বাকি জেলার ডিসিদেরও প্রত্যাহার করা হবে বলে জানা গেছে। দায়িত্ব নিয়ে সিটি কর্পোরেশন, পৌরসভা সহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়েছেন প্রশাসকরা। অঙ্গীকার করেছেন হয়রানিমুক্ত সেবা দেওয়ার। এদিকে স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন, কারচুপির ভোটে একদলীয় মেয়র ও চেয়ারম্যান বানানোয় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জনপ্রত্যাশা পূরণে এসব প্রতিষ্ঠান সংস্কারের পরামর্শ তাদের। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। একযোগে 888 মেয়র, চেয়ারম্যানকে অপসারণ করে বিরল ঘটনার জন্ম দিয়েছে অন্তর্বর্তী সরকার। কিন্তু যারা স্বতন্ত্র হিসেবে নির্বাচিত হয়েছিলেন তাদের অপসারণ করা কতটা যৌক্তিক হয়েছে তা নিয়ে চলছে আলোচনা। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক এই সচিব বলছেন, ডামি নির্বাচনে একদলীয় প্রার্থীকে ক্ষমতায় বসানোয় এই অবস্থার সৃষ্টি হয়েছে। এই স্থানীয় প্রতিনিধি যারা ছিলেন, নির্বাচিত বা অনির্বাচিত বা বিশেষ পন্থায় নির্বাচিত, তারা যেহেতু চলে গেলেন তো ওই জায়গাটা খালি হয়ে গেল। সুতরাং ওই অফিসটা পরিচালনা করতে হবে। ওই পরিচালনা করার জন্য এদেরকে সরিয়ে যখন প্রশাসক দেওয়া হয়েছে, এটাই একমাত্র উপায় ছিল। তারা স্বতন্ত্ররা তো অফিস করতে যাননি, তাদেরও তো আওয়ামী লীগের মধ্যে ডামি নির্বাচন হয়েছে। মনে করেন যদি নির্বাচন হয়ে থাকে তো সেই নির্বাচনটা তো জনগণ অ্যাকসেপ্ট করবে না। এদিকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো কয়েকদিন অভিভাবকহীন থাকার পর দায়িত্ব নিয়েছেন প্রশাসকরা। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার প্রতিশ্রুতি দেন তারা। আমরা সবসময় সর্বোচ্চ সেবাই দেব। যদি কোনো ব্যক্তি বা কোনো কর্মকর্তা কর্মচারীর ব্যক্তিগত কোনো ম্যাল ইন্টেনশনের কারণে যখন যদি কোনো সমস্যা হয়, তাহলে যার কারণে কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে তার বিষয়ে আমরা আইন, বিধি এবং সিটি কর্পোরেশনের নিয়ম অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমরা যারা জনগণের ট্যাক্সের টাকায় আমাদের যাদের বেতনটা হয়, আমরা যারা জনগণকে সার্ভিস দিয়ে থাকি, তাদের সেই সার্ভিসটা যেন আমরা প্রপারলি দিতে পারি। তা আমরা জলাবদ্ধতাটাকেই এটা বড় গুরুত্ব হিসাবে দেখছি এবং যেগুলো আছে আমরা ইতিমধ্যে এর আগেও আমি জলাবদ্ধতার সাথে সংশ্লিষ্ট ছিলাম, যাতে সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা না হয়। কতদিনের মধ্যে নির্বাচন হবে সেটিও যেমন ওখানে নির্দিষ্ট করা হয়নি, তেমনি প্রশাসক নিয়োগের মেয়াদও নির্দিষ্ট করা হয়নি এবং একজন প্রশাসককে মেয়াদ উল্লেখ করে নিয়োগ দেওয়া হয়নি। এটি যে কোনো সময় প্রশাসক পরিবর্তন হতে পারে। অবশ্য অনেক প্রার্থী এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করার ঘোষণা দিয়েছেন। স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে করবার পর থেকে ভোটের চেয়ে মনোনয়ন পাওয়াকে বেশি গুরুত্ব দিতেন প্রার্থীরা। বেশিরভাগ ক্ষেত্রে চেয়ারম্যান কিংবা মেয়র পদে ভোট কারচুপির অভিযোগও ওঠে, যার ফলস্বরূপ আজকের এই অবস্থা। একটি শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা নিশ্চিত করতে বর্তমান সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান সাধারণ মানুষের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ধর্ম, বর্ণ কিংবা অন্য কোনো পরিচয়ে কেউ যাতে অনিরাপদ বোধ না করে তা নিশ্চিত করতে নেতাকর্মী সহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে ভিডিও বার্তায় তিনি বলেন, শুধু ক্ষমতার হাতবদল নয়, রাষ্ট্র রাজনীতিতে গুণগত পরিবর্তনই বিএনপির লক্ষ্য। গণ আন্দোলনে ফ্যাসিবাদী শেখ হাসিনা পতনের পর জবাবদিহিমূলক, নিরাপদ ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার তাগিদ দেন তিনি। মইনুল আহসানের রিপোর্ট। গণহত্যাকারী হাসিনার
পলায়নের মধ্যে দিয়ে। ভিডিও বার্তায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রাণ বিলিয়ে দেয়া আবু সাইদ, মুগ্ধ, শিশু, রিয়া গোপ সহ শহীদদের শ্রদ্ধা ও আহতদের প্রতি সমবেদনা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সাথে গেল 15 বছর আওয়ামী লীগের শাসনামলে গুম, খুন, মামলা, নির্যাতনের শিকার বিরোধী দলের নেতাকর্মীদের কথাও স্মরণ করেন তিনি। বিদেশে পালিয়ে যাওয়া গণহত্যাকারী শেখ হাসিনা সরকারের দোসরদের বিচারের আওতায় আনার দাবিও জানান তারেক রহমান। গণ অভ্যুত্থানে চেতনা ও লক্ষ্য সুসংহত করতে হলে বিতাড়িত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন অত্যন্ত জরুরি। ক্ষমতার পরিবর্তন মানেই আমার কাছে শুধু রাষ্ট্র ক্ষমতার হাত বোতল নয়, ক্ষমতার পরিবর্তন মানে রাষ্ট্র এবং রাজনীতির গুণগত পরিবর্তন। 13 মিনিটের ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিগত 15 বছর আওয়ামী লীগের দুর্নীতি, অর্থ পাচার সহ অপকর্মের কথা তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। হাসিনা দেশটাকে লুটেরার রাষ্ট্রে পরিণত করেছিল। জনগণ দুর্নীতির সেই সব চিত্র প্রতিদিন আপনাদের সংবাদপত্রে, গণমাধ্যমগুলোতে দেখতে চায়। তারেক রহমান আইন নিজেদের হাতে তুলে না নেয়ার আহ্বান জানিয়ে বলেন, ধর্ম, বর্ণ কিংবা অন্য কোনো পরিচয়কে কেন্দ্র করে কোনোভাবেই দুর্বলের উপর অত্যাচার নির্যাতন করা যাবে না। ধর্ম, বর্ণ পরিচয়ের কারণে কেউ যাতে অনিরাপদ বোধ না করেন সেটি আপনাকে, আপনাদেরকে নিশ্চিত করতে হবে। কেউ দখলদারিত্বে লিপ্ত হবেন না, দখলদারিত্বে সহায়তা করবেন না, কেউ দয়া করে দুর্বলের উপর আঘাত হানবেন না। প্রয়োজনীয় সংস্কার শেষে অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচন আয়োজন করবে আশা প্রকাশ করে তারেক রহমান জনগণের সমর্থন আদায়ে নেতাকর্মীদের এখন থেকেই জনসম্পৃক্ত কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকার নির্দেশ দেন। রাষ্ট্র সংস্কারের পথ ধরে অন্তর্বর্তীকালীন সরকার যথাসময়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে। সেই নির্বাচনে জনগণের রায় পেতে জনগণের মন জয় করুন। জনগণের বিশ্বাস, আস্থা এবং ভালোবাসা অর্জন করুন। জনগণের সুখে দুঃখে জনগণের সঙ্গে থাকুন, পাশে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। শেখ হাসিনার পতন দিবস 5 আগস্টকে রাষ্ট্রীয় দিবস হিসেবে পালনের প্রস্তাব দেন তারেক রহমান। শ্রেষ্ঠ সময়। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। অধিকার হারা মানুষ। নগদ টাকা সরবরাহ করে কোনো ব্যাংকের সমস্যা সমাধান করবে না বাংলাদেশ ব্যাংক। ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানান, 1000 টাকার নোট তো বাতিল করা হবে না। তার আশা 6 থেকে 8 মাসের মধ্যে মূল্যস্ফীতি সিঙ্গেল ডিজিটে নেমে আসবে। এ সময় ব্যবসায়ী নেতারা দেশের সম্পদ ও ব্যাংকের লুটেরাদের কঠোর শাস্তির দাবি জানান। শারফুল আলমের রিপোর্ট। পরিবর্তিত পরিস্থিতিতে দেশের ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করতে বাংলাদেশ ব্যাংকে যান ব্যবসায়ী নেতারা। গভর্নরের সাথে বৈঠক শেষে তারা জানান, বর্তমান অর্থনৈতিক সংকটে কেন্দ্রীয় ব্যাংকের নীতি সহায়তা প্রয়োজন। এক প্রশ্নের জবাবে তারা বলেন, যারা ব্যাংক ও দেশের সম্পদ লুট করেছে তারা ব্যবসায়ী নন। যারা অন্যায় করছে, লুট করছে, ব্যাংক থেকে টাকা নিয়ে ফেরত দেয় নাই, ব্যবসা না করে সবার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে বলছি এবং এটাতে তো আমাদের কোনো আপত্তি নেই। ইডিএফ এর যে ফান্ডটাকে কমিয়ে দেওয়া হয়েছে এবং যে বর্তমানে এটার কারণে যে আমরা আমদানি রপ্তানি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা উনি জানেন, তারপর ওনাকে এগুলি অবহিত করেছি। আমরা ব্যাংকিং খাতে সংস্কার, এটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সংস্কারটা খুব জরুরি প্রয়োজন আমরা বলেছি। যেহেতু এখানে অনেক লুটপাট হয়েছে, বিভিন্ন ব্যাংক থেকে প্রচুর টাকা চলে গেছে, দিয়ে গেছে, দুর্বৃত্তায়নের বিরুদ্ধে উনি একটা ব্যবস্থা নিবে বলছে 6 to 9 মান্থের মধ্যে। পরে গভর্নর জানান, মূল্যস্ফীতি কমানোর উদ্যোগ নেওয়া সহ ব্যবসায়ীদের যৌক্তিক দাবিগুলো বিবেচনা করা হবে। দুর্বল ব্যাংকগুলোর ভবিষ্যৎ নির্ধারণে তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নয়, বরং ব্যাংক কমিশন গঠনের পরেই সিদ্ধান্ত আসবে বলেও জানান তিনি। আমরা আর কোনো সাপোর্ট দিচ্ছি না। এখন যদি তারা তাদের ব্যাপারে সিদ্ধান্ত যাই হোক না কেন, আলটিমেটলি ডিপোজিটরদের কনফিডেন্স যদি না থাকে সেই ব্যাংকের উপর, সেই ব্যাংকের ম্যানেজমেন্টের উপর, তাহলে সেই ব্যাংক চলতে পারে না। ইন্টারেস্ট রেট যথেষ্ট উচ্চ পর্যায়ে আছে এবং সেটা যথেষ্ট সাপোর্ট দিচ্ছে আমাদেরকে। যথাযথভাবে আমি মনে করি 6 থেকে 8 মাসের মধ্যেই আমরা
মূল্যস্ফীতিকে সিঙ্গেল ডিজিটের মাঝামাঝি নাগাদ, মানে 5-6% মধ্যে নামিয়ে আনা সম্ভব হবে বলে আশা করি। বাজারে 1000 টাকার নোট ডিমনিটাইজড হচ্ছে কিনা, আনসার ইজ নো। কোনো ধরনের পরিকল্পনা আমাদের নাই, সেটা নিয়ে যেন কোনো গুজব সৃষ্টি না হয়। ডলার সরবরাহে বাংলাদেশ ব্যাংকের নির্ভরতা কমিয়ে বাজার ভিত্তিক ব্যবস্থা চালুর পরিকল্পনার কথাও জানান গভর্নর। সব ক্ষেত্রে আন্তর্জাতিক শুদ্ধাচার অনুসরণ করার কথাও বলেন তিনি। এক প্রশ্নের জবাবে গভর্নর বলেন, সোনালী ও পল্লী সঞ্চয় সহ ব্যাংকগুলো চলমান অস্থিরতা কোনোভাবেই কাম্য নয়। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীতে বনানীতে সাবেক বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী নসরুল হামিদ বিপুর মালিকানাধীন ভবনে অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। মধ্যরাত থেকে প্রিয় প্রাঙ্গণ নামের ভবনটিতে অভিযান শুরু করে তারা। এ সময় ভবনটি ঘিরে রাখে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা। রাতভর চলা এই অভিযানে ভেতর থেকে বেশ কয়েকটি ভল্ট জব্দ করা হয়। এ সময় যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর উপস্থিত ছিলেন। নূরের অভিযোগ, নসরুল হামিদ বিপু এই বাড়িটি থেকে ছাত্র জনতার আন্দোলন দমাতে বিপুল সংখ্যক অর্থায়ন করে, যার ফলে এই ঘটনার তথ্য প্রমাণ জোগাড় করতে অভিযান চালানো হয় ভবনের প্রতিটি ফ্লোরে। যদিও অভিযানের খবরে আইন শৃঙ্খলা বাহিনী কালক্ষেপণের অভিযোগও করেন নূর। হাসিনা সরকারের একাধিকবারের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সাহেবের এই বিল্ডিংটি, এই বিল্ডিং থেকে গত অগস্ট মাসে যে ঢাকার বিভিন্ন শহরে অস্ত্রধারী পেশাদার সন্ত্রাসীদেরকে ছাত্র জনতা হত্যা করার জন্য ব্যবহার করা হয়েছে, তাদের মাঝে টাকা বিলানো হয়েছে এবং এই বিল্ডিংয়ে আপনার নসরুল হামিদ বিপুর যে অফিস, সেখানে ইলেকট্রিক লকার, বল্টে টাকা, ডলার অনেক কিছু এখানে আছে। এটা আমরা জেনেছি কার কাছ থেকে? নসরুল হামিদ বিপুর নিরাপত্তা কর্মীদের কাছে। রাজধানী গুলশানে কলেজ শিক্ষার্থী মোসারাত জাহান মুনিয়া হত্যাকাণ্ডের ন্যায় বিচারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ করেছেন মুনিয়ার বড় বোন নুসরাত তানিয়া। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি বলেন, শেখ হাসিনার প্রশ্রয়ে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাইম সোভান আনভিরকে মামলা থেকে রেহাই দেয় পুলিশ। তার অভিযোগ, তখনকার আইনমন্ত্রী আনিসুল হককে ম্যানেজ করে এসব কাজ করেছিলেন আনভির। হত্যা মামলা তুলে নিতে তাকে মোটা অঙ্কের টাকার প্রলোভনও দেওয়া হয়েছিল বলেও জানান তানিয়া। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং সংশ্লিষ্টদের কাছে আবারও মুনিয়া হত্যা মামলার তদন্ত বিচার দাবি করেছেন তার বোন। এখন পর্যন্ত দেখতেছেন আমি আদালতে দুয়ারে দুয়ারে আমার কত থ্রেট, হুমকি, কত কিছু, এগুলো আপনাদের কি একটু বিবেক নাড়া দেয় না? একটা মানুষ মনুষ্যত্ব নাড়া দেয় না? বঙ্গবন্ধু শেখ মুজিব উনার মেয়ের কাছে আমি 26 পাতার আবেগ ঘন চিঠি লিখছি, একবার সেন্ড করি নাই, অনেকবার সেন্ড করছি। এখন আইন যে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, ওনার কাছে আমার এই বার্তা পৌঁছানোর জন্য আজকে আপনাদেরকে ডেকে আনা। এবার আন্তর্জাতিক সংবাদ। ভারতের চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে 7 সদস্যের জাতীয় টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। কলকাতায় আরজি কর মেডিকেল হাসপাতালে ইন্টার্ন ডাক্তারকে ধর্ষণ ও হত্যা মামলার শুনানি শেষে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। এছাড়া নারী যাতে আরও বেশি করে কাজে যোগদানে উৎসাহ পান সেদিকে নজর দেওয়ার পরামর্শ দেন প্রধান বিচারপতি। এদিকে আন্দোলনকারীদের দাবির মুখে ইতোমধ্যে আরজি কর মেডিকেল হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ পদত্যাগ করেছেন। তাকে নিয়মিত জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। চাকরি স্থায়ী করার দাবিতে মানববন্ধন করেছে উপজেলা সহকারী কমিশনারদের গাড়ি চালকরা। জাতীয় প্রেস ক্লাব ও সচিবালয়ের সামনে মানববন্ধনে অংশ নেন 494টি উপজেলার সহকারী কমিশনারদের গাড়ি চালকরা। এ সময় তাদের চাকরি স্থায়ী করার দাবি জানান তারা। এবার পার্টেক্স খেলার খবর। শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে সরিয়েই নেওয়া হলো 2024 সালের নারী টি20 বিশ্বকাপ। আয়োজন করা হবে সংযুক্ত আরব আমিরাতে। আইসিসির প্রধান নির্বাহী জিওফ অলড্রিচ বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আছে। এমন অবস্থায় বৈশ্বিক টুর্নামেন্ট এখানে আয়োজন সম্ভব নয়। অবশ্য আরব আমিরাতে অনুষ্ঠিত হলেও বিশ্বকাপের অফিসিয়াল আয়োজক হিসেবে বাংলাদেশের নামই থাকবে। দুবাই ও শারজায় আগামী
3 থেকে 20 অক্টোবর হবে নারী টি-20 বিশ্বকাপ ক্রিকেট আসর। প্রায় 3 বছর পর সাদা পোশাকে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে পরাজয়ের ইতিহাস পাল্টে দিতে চান টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আর পাকিস্তান অধিনায়ক শান মাসুদের আশা ম্যাচ জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া। আজ রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় বেলা 11:30টায় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরও একবার। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাতিল হলো এইচএসসির বাদবাকি পরীক্ষা। ফল নির্ধারণের বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান। মোহাম্মদপুরে আবু সায়েদ হত্যা মামলায় দীপুমণি এবং আরিফ খান জয় রিমান্ডে। শেখ হাসিনা, ইনু, মেনন সহ 27 জনের বিরুদ্ধে গণহত্যার তদন্ত শুরু। 25 জেলায় ডিসি প্রত্যাহারের দায়িত্ব নিয়ে সিটি কর্পোরেশন, পৌরসভা সহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা প্রশাসকদের। ধর্মীয় পরিচয়ের কারণে দেশে কেউ যাতে নিরাপত্তাহীনতায় না ভোগে তা নিশ্চিতের আহ্বান তারেক রহমানের। জবাবদিহিমূলক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার তাগিদ। এবং দেশের সম্পদ ও ব্যাংকে লুটেরাদের কঠোর শাস্তির দাবি ব্যবসায়ী নেতাদের। সমস্যা সমাধানে 2-1 সপ্তাহের মধ্যে কমিশন গঠনের আশ্বাস গভর্নরের। একটি আহ্বান, দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। দেশ আমাদের, দেশের সম্পদও আমাদের। নিজে সতর্ক থাকুন, অন্যকে সচেতন করুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News।